আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনাদের পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান 7 তারিখে আসছেন ভারতবর্ষে। এখন তিনি আসার আগে একটুখানি ভীত এবং সন্ত্রস্ত। তার কারণ, তার সঙ্গে একটা ফোনে কথা হয়েছে আমাদের এনএসএ অজিত দোভালের। কথা হয়েছে এইটা নিয়ে যে আপনি যে আসছেন 18 পৃষ্ঠার ডিসেম্বরে আপনাকে যে নোটশিটটা দেওয়া হয়েছিল সেই নোটশিটের ব্যাপারে আপনি প্রপার উত্তর নিয়ে আসবেন। এখন সেই নোটশিটে কি ছিল আপনাকে আমি বলেছি, নোটশিটে যা যা ছিল যে 10টা পয়েন্ট বারবার আমি বলেছি। 1 নম্বরে কি ছিল, 2 নম্বরে কি ছিল, 3 নম্বরে হচ্ছে আপনার সমস্ত লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, তারপরে আপনার মানবাধিকার কর্মী, তারপরে আপনার চিন্তাশীল ব্যক্তি যারা আছে তাদেরকে, আপনার সাংবাদিক, তাদের নিঃশর্ত মুক্তিদান, হ্যাঁ, তারপরে জঙ্গিবাদকে প্রশ্রয় না দেওয়া। কিন্তু দেখা যাচ্ছে জঙ্গিবাদের প্রশ্রয় ওখানে চলছে এবং চাষাবাদ চলছে রীতিমতো। এই যে সম্প্রতি আমাদের এখানে যে 8 জন ধরা পড়লো, তার মধ্যে দেখা গেল যে জিজ্ঞাসাবাদ করে পুলিশ যে তার মধ্যে 7 জনই বাংলাদেশের নাগরিক। এরা বাংলাদেশের ঢাকায় দীর্ঘদিন অবস্থান করেছে এবং নিজেদের মধ্যে সলা পরামর্শ করেছে। ওইখানে তারা মডেল তৈরি করেছে এবং সেই মডেল বিস্তার করার জন্য তারা এপার বাংলায় ঢুকেছিল। এবার এখানে স্লিপার সেল করবে বলে ভারতকে মানে খণ্ডিত করবে, এই ছিল তাদের প্ল্যান। তাতে ধরা তো পড়েছে। আরও একজন ধরা পড়েছে, তার নামটাই ভুলে গেলাম, লোন। সে হচ্ছে পাকিস্তান, মানে কাশ্মীরি, পাকিস্তানে আইএসআই হয়ে কাজ করতো। তারপর ওখান থেকে নেপাল হয়ে, এরা যে নেপাল হয়ে ঢুকেছিল, সেই নেপাল হয়ে এই লোনও ঢুকেছিল। লোনকেও অ্যারেস্ট করা হয়েছে পরশু দিনকে। সে স্বীকার করেছে সে বাংলাদেশেই ছিল। বাংলাদেশে খাওয়া দাওয়া করে 1.5 মাস না 2 মাস ওখানে বেশ চর্বি গোস্ত খেয়ে চর্বি হয়েছে আর কি। এখন চর্বি মাটো হচ্ছে। এখন এই যে কথাগুলো যেগুলো ফোনে কথা বলা হয়েছে, এখন 7 তারিখে যখন উনি আসবেন, তখন যে বার্তাই উনি দিন না কেন খলিলুর রহমান, তাতে ডাল গলবে বলে মনে হয় না। উল্টে বাংলাদেশের তারেক রহমান সরকার কিন্তু আরো প্যাঁচে পড়তে পারে। আপনারা সমানে বলবেন আমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন, আমাদের আরো ডিজেল দিন, আরো খাদ্য দিন, আমাদের অমুক দিন তমুক দিন। আপনারা ভারতবর্ষকে কি দিয়েছেন? আপনারা ভারতবর্ষে শুধু জঙ্গি সাপ্লাই করছেন, আর কিছু দিতে পারেননি। আপনার পার্লামেন্ট শুরু হয়ে গেছে, এদিক ওদিক নানান ধরনের আপনার উঠছে, মানে কথাবার্তা উঠছে। কিন্তু আসল যে 10টা পয়েন্ট, সেই 10টা পয়েন্টের ওপরে কোনো আলোচনা কিন্তু হচ্ছে না, কোনো মানে অগ্রগতিও হচ্ছে না। সুতরাং খলিলুর রহমান এসে খুব একটা সুবিধে করতে পারবেন বলে আমার মনে হয় না। এবার প্রশ্ন হচ্ছে, এই জাতিসংঘের সভাপতি নির্বাচন, এখানে সভাপতি নির্বাচনে যদি ভারত সরকার দুজনের, মানে ভারত সরকারের ধরে আছে, একজন হচ্ছে গ্রিস একটা, আর একটা হচ্ছে বাংলাদেশ। গ্রিস ভারতের অত্যন্ত কাছের বন্ধু এবং গ্রিসে প্রধানমন্ত্রী গিয়েছিলেন। আমাদের S-400 গ্রিসকে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে গ্রিসের সঙ্গে টার্কির বনে না। গ্রিস ওই জন্য টার্কিকে জব্দ করার জন্য গ্রিসকে S-400 দেওয়া হয়েছিল এবং পিনাকা রকেটও দেওয়া হয়েছে। ফলে টার্কিকে সাপোর্ট করবে না বাংলাদেশ যারা জঙ্গি চাষ করছে এবং জঙ্গি চাষ করে ভারতবর্ষকে ভাঙার চেষ্টা করছে, তাকে সাপোর্ট করবে? এবার আপনারাই বলুন। ফলে তারেক রহমান তিনি যে খেলাটা খেলতে চাইছেন ওই খলিলুরকে দিয়ে, সেই খলিলুরকে দিয়ে খেলাটা দিয়ে কিন্তু খেলা জমবে না। ফলে সেটা এই যে 18 তারিখে যে
পেপারটা দেওয়া হয়েছে, পেপারগুলো দেওয়া হয়েছিল 18 পৃষ্ঠার ডিসেম্বরে, সেইটা নিয়ে কিন্তু যখন কথাবার্তা হয়েছে তখন কিন্তু খলিলুর রহমানের গলা শুকিয়ে গেছে। এবার খলিলুর রহমান তার ঘনিষ্ঠ মহলে বলছেন, আমি তো 7 তারিখে যাব, কিন্তু কি উত্তর দেবো আমি? এখানে যা হচ্ছে তার উত্তর দেওয়ার তো আমার জায়গা নেই। এখন উত্তর উনি খুঁজে বেড়াচ্ছেন, তাকে সদুত্তর তো দিতে হবে। এবার আমি বলেছিলাম না, উনি যদি এড়িয়ে যান তাহলে উনি আর জীবনে দেখা পাবেন না, আর যদি উনি আসেন তাহলে ওনাকে কিন্তু উল্টো দিকে বসে তাই কিন্তু উত্তরটা দিতে হবে। প্রথমে তো আমাদের অজিত দোভালের সঙ্গে কথা হবে, অজিত দোভালের সঙ্গে কথা হওয়ার পর তারপর হয়তো জয়শঙ্করজির সঙ্গে কথা হবে, কিন্তু মোদিজির সঙ্গে দেখা তার হবে না। মোদিজি দেখা করবেন না, মোদিজি এত তাড়াতাড়ি দেখা টাকা করেন না। তাছাড়া উনি এখন ডিজেল, পেট্রোল এই সমস্ত নিয়ে অত্যন্ত ব্যস্ত। আর এদিকে আপনারা বলছেন যে আমাদের আরো ডিজেল চাই, আরো খাদ্য চাই, আরো বিদ্যুৎ চাই, সব চাই। আপনারা দিয়েছেন কি? প্রশ্ন হচ্ছে আপনারা দিয়েছেন কি? আপনারা শুধু জঙ্গি চাষ করছেন আর ওপার থেকে ভারতকে ভাঙার পরিকল্পনা করছেন আর এপারে জঙ্গি পাঠাচ্ছেন। এটা বন্ধুত্বের মূল্য হতে পারে? সমান অধিকার এটা কি হতে পারে? সমানে সমানে টক্কর কি হতে পারে? হতে পারে না। আপনারা ভারতের পশ্চাৎ দেশে আপনারা বাঁশ দিয়ে যাবেন, আর ভারত আপনাকে তেলও দিয়ে যাবে, খাবারও দিয়ে যাবে, এগুলো আশা করেন কি করে? আশা করবেন না। জাতিসংঘে ভারতবর্ষ বাংলাদেশকে সাপোর্ট করবে না, আমি এখনই বলে দিচ্ছি। গ্রিসকে সাপোর্ট করবে, বাংলাদেশকে সাপোর্ট করবে না। কারণ বাংলাদেশ আর ভারত বন্ধু হিসেবে দেখে না। পার্শ্ববর্তী রাষ্ট্র আছে, ঠিক আছে, যতটুকু করা যায় ততটুকু করব, তার বাইরে আগ বাড়িয়ে কিছু করতে যাব না। এটা মোদিজি বুঝে গেছেন যে এদিকে করে কিছু হবে না। তুমি যতই করো না কেন, সে ভরসে ঘি ঢালার মতো একটা কথা আছে না, এই ভরসে ঘি ঢালা, এটা ভরসে ঘি ঢালার মতো অবস্থা। বাংলাদেশকে তুমি যতই করো ওই ভরসে ঘি ঢালা হবে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানে বৈষম্য বিরোধী যে এখন যে দলটা হয়েছে আর জামাত, এই দুটোকে কোনোভাবেই সামলানো যাবে না। আর এই দুটোকে সামলাতে তারেক রহমান এ জীবনে পারবেন না। ফলে তারেক রহমান হয়তো খুব শিগগির টাটা বাই বাই হয়ে যাবে, মিলিয়ে দেবেন, খুব শিগগির হয়তো টাটা বাই বাই হয়ে যাবে। এখন সেটা যদি খলিলুর রহমান যদি বুদ্ধিমত্তার সঙ্গে সেটাকে যদি হ্যান্ডেল করতে পারেন, খুব চতুরামির মধ্যে যদি হ্যান্ডেল করতে পারেন, তাহলে হয়তো কিছু দিনের জন্য হয়তো একটা রেহাই পেতে পারেন, একটা স্পেস পাবেন, মানে ব্রিদিং স্পেস যাকে বলে, শ্বাস নেওয়ার একটা জায়গা পাবেন। আর তা যদি না হয় তাহলে এখানেই কিন্তু দাড়ি পড়ে যাবে। আসসালামু আলাইকুম। কাল থেকেই দুর্যোগ করছি, মহাবিপর্যয় বলছি, কত আমাদের না। আমরা ঝুঁকি নিতে চাই না, রিউমার ছড়াতে চাই না, আপনাদেরকে আতঙ্কিত করতে চাই না। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা তো অলরেডি আতঙ্ক ছড়িয়ে গেছে। সবাই একটা টেনশনের মধ্যে। আপনি যত বড় লাইন আমরা পথ চলতে গিয়ে পেট্রোল পাম্পগুলোতে দেখি, এই লাইন তো গত 10-20 বছরের মধ্যে এইভাবে লাইন দেখা যায়নি। ইরাক যুদ্ধের প্রভাবে হচ্ছে, কিন্তু আমাদের জন্য ম্যানেজ করা কষ্টকর হয়ে গেছে। এবং এই কষ্টকরতার পেছনে যে ইউনূস সরকারের একটা অবদান আছে, এটা সবাই বুঝতে পারছে। ইউনূস আমাদেরকে একেবারে গোলামির চুক্তিতে, আমেরিকার গোলামির চুক্তিতে বেঁধে গেছে, ফলে একটা হাহাকার অবস্থা। দেখেন আপনারা, এই যে পেট্রোল পাম্প মালিকদের পক্ষ থেকে যেসব কথা বলা হচ্ছে, এটা তো একটা খুব অ্যালার্মিং এবং দুশ্চিন্তার কথা। বিচ্ছিন্ন অংশ, ক্ষুদ্র অংশ। সারা দেশে যদি একদিনে 30-40টা পাম্পে হামলার ঘটনা ঘটে, এখন আমরা নিজেরাই কি নিজেদের পায়ে কোড়াল মারছি না? এইভাবে করতে 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 একটা বড় বিশৃঙ্খলার দিকে গেলে পরে কি হবে? এমনিতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর বের হয়েছে, আপনারা দেখেছেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সবার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ তেল শূন্য হবে। তেল শূন্য হলে পরে 16-17 কোটি মানুষের দেশের হাহাকারটা কি হবে? কল্পনার বাইরে না? এবং এর মধ্যে যদি এই ধরনের বিশৃঙ্খলা হয়, এই ট্রাক চালকরা ম্যানেজার মেরে ফেলবে, আবার কর্মকর্তারা, আমার পরিচিত একটা পাম্প, পেট্রোল পাম্প, এই যে আপনার ঢাকার
আপনার গাবতলী বেরিবাত এলাকায়। সেখানে সাংবাদিক একজন খোঁজ নিতে গেছে, সেই সাংবাদিকের উপরে চড়াও হয়েছে। যদিও শেষ পর্যন্ত জিনিসটা আপোষ মীমাংসা করে দেওয়া হয়েছে সাংবাদিকদের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে, কিন্তু হয়েছে তো মানে সব পক্ষই অসহিষ্ণু হয়ে উঠেছে। এই অসহিষ্ণুতার একটা রূপ দেখেন, মানে যে এফেক্ট গুলো হবে সেটা হচ্ছে যে পাম্পে অযৌক্তিক জরিমানা ও নানাভাবে হয়রানির অভিযোগে সিলেট বিভাগের সব ধরনের পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার দিবাগত রাত 11:30টার দিকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ এই ধর্মঘটের ডাক দেন। তারা জানান যে পাম্পগুলোতে ট্যাগ অফিসার বসানো, বিভিন্ন সংস্থার মাধ্যমে ঘন ঘন হিসাব নেওয়া, পুলিশ নিয়োগ এবং 6টি পাম্পে বড় অঙ্কের জরিমানা আদায়ের প্রতিবাদে তারা তেল বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে সিলেট বিভাগের সিএনজি ও এলপিজি সহ কোনো পাম্পেই মালিকদের পক্ষে পরিচালনা করা সম্ভব নয়। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের প্রতিনিধিরা চাইলে পাম্প চালাতে পারেন, এতে তাদের কোনো আপত্তি নেই। মূলত প্রশাসনের কঠোর নজরদারি ও জরিমানা হয়রানি হিসেবে দেখছেন মালিকরা। উদ্ভূত পরিস্থিতি নিরসনে সন্ধ্যা থেকে কয়েকজন মালিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা করলেও কোনো সুরাহা হয়নি। এরপরে রাতেই বৈঠক করে পেট্রোল পাম্প মালিকদের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। মাত্র তো সিলেটে এই সিদ্ধান্ত দিয়েছে। এই নৈরাজ্য এবং বিশৃঙ্খলা যদি চলতে থাকে তাহলে সারা দেশে আরো আশঙ্কাজনক হয়ে উঠবে না পরিস্থিতি? আমার মনে হয় তারেক জিয়ার অপশন হচ্ছে যে যে অপকর্ম ইউনূস সরকার করেছে সেইগুলো উনি আস্তে আস্তে বাতিল করা, স্বেচ্ছায় ব্যান উইথড্র করা, পলিটিক্যাল পার্টিসিপেশন কি করা, এনকারেজ করা, তা না হলে উনার সরকারের গ্রহণযোগ্য থাকবে না। সুতরাং দিস ইজ এ গুড লেটার, এবং এটার প্রেক্ষিতে এখন যারা আপনার আইনের লোক, যারা আপনার বুদ্ধিজীবী সমাজ, সুশীল সমাজ, যারা আওয়ামী লীগের সমর্থক, যারা মুক্তিযুদ্ধের সমর্থক, এদের হাতে একটি বড় হাতিয়ার পাওয়া গেল। দ্বারা দে শুড স্পিক আউট, জুড়ে সুরে বলা উচিত, কারণ এইটা দিয়ে একটা আন্দোলন সৃষ্টি হতে পারে। সুতরাং আমার মনে হয়, আর তারপরে আমাদের বাংলাদেশ সরকার, আপনার শেখ হাসিনার সরকার 2019 সালে বলেছিলেন 81st ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে বাংলাদেশ সরকার জেনারেল অ্যাসেম্বলি প্রেসিডেন্ট হতে চায়। এটা অনেকদিন আগে অ্যানাউন্স করতে হয়, কারণ ওই স্লট খালি থাকলে ওখানে আপনি অ্যানাউন্স করেন। তো 2019 সালে অ্যানাউন্স করা ছিল যে বাংলাদেশ 81st সেশনে, এটা এই বছরে, যে আমরা জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট, সম্মানের পজিশন, প্রেসিডেন্ট হব। এখন বাংলাদেশ আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবকে এই প্রেসিডেন্টের জন্য, পিজি এর জন্য নমিনি করেছে। ওনার জন্য খুব কঠিন হবে যখন সব লোক দেখবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল সব আইন কানুন ভঙ্গ করেছে, তখন বলবে এই ধরনের লোকদের আমরা কখনো ইউএন এর প্রেসিডেন্ট বানাতে চাই না। তো উনি নিজের তাগিদে, ফরেন মিনিস্টার সাহেব নিজের তাগিদে এই ব্যান ট্যান উইথড্র করার জন্য উদ্যোগ নেবেন বলে আমার ধারণা, নতুবা ওনার এই ক্যান্ডিডেসি উড বি ইন ডিফিকাল্টি। হ্যাঁ, সুতরাং গভর্নমেন্ট উপরে যথেষ্ট প্রেশার আসবে। বর্তমান সংসদটা হয়ে গেছে একটা জঙ্গিদের কারখানা হয়ে গেছে। বর্তমান সংসদ অধিবেশনের ছবিটা দেখলে বোঝা যায় না যে এটা বাংলাদেশের সংসদ না আফগানিস্তানের সংসদ। এটা বুঝার কোনো কায়দা নাই। আমি বিস্তারিত এখন আপনাদেরকে বলি। বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য যে এরকম একটা সংসদ আমরা পাইলাম, যে আগে আমি দামির নির্বাচন হয়েছে, আমি দামির সংসদ ছিল, কিন্তু 5ই আগস্ট বিপ্লবের পরে, অভ্যুত্থানের পরে, তারপরে আন্তর্জাতিক বাটপার ডক্টর ইউনূসের হাতে বাংলাদেশটা চলে যায়। তারপরে দেশি বিদেশি সবাই মিলা 18 মাস তাকে লাগছে সরাইতে, এই আন্তর্জাতিক বাটপার ডক্টর ইউনূস। কিন্তু এই ইউনূস যাওয়ার আগে একটা সর্বনাশ আমাদের করে দিয়ে গেছে।
একজন খারাপ লোক ছিল, তো সে বলছিল যে আমি মরার পরে আমাকে ওই 3 রাস্তার মাটি না দিয়া ওই 3 রাস্তার মাথায় ঝুলিয়ে রেখো লাইট পোস্টে। তো তার উত্তরাধিকারীরা তাই করছে, সে মরার পরে তাকে লাইট পোস্টে ঝুলিয়ে রাখছে গলায় দড়ি দিয়ে। এই অপরাধে পুলিশ আবার যে তাদের, আপনি তো একটা মানুষকে এইভাবে রাস্তায় ঝুলে রাখতে পারেন না মৃত্যু মানুষকে। যারা রাখছিল তাদের সবাইকে পুলিশ এসে মামলা মাঝে দড়ি বাইন্ধা লয়ে গেছে। এখন তারা বুঝতে পারছে, তারা বলছে শালা একজন খারাপ লোক মরার পরেও যে মানুষকে ক্ষতি করতে পারে, বিপদে ফেলতে পারে, এবার তার ভালো করতে যে আমরা বুঝলাম। ডক্টর ইউনূস সে যে একটা খারাপ লোক, 18 মাসে তাকে আমরা সরাইতে পারলেও সে আমাকে সরে গেছে, কিন্তু একটা মহা বিপদের মধ্যে ফেলে দিয়ে গেছে। এই দেশটা জঙ্গিদের হাতে তুলে দিয়ে গেছে। এই মহান জাতীয় সংসদে এখন দেখা যায় যারা এই দেশটা চায় নাই, 1971 সালে যাদের বিরুদ্ধে এদেশে 30 লক্ষ মানুষকে হত্যার অভিযোগ আছে, 3 লক্ষ মা বোনকে ধর্ষণের অভিযোগ আছে, বিচার করিয়া প্রমাণিত অপরাধী হিসেবে, যুদ্ধ অপরাধী হিসেবে ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরকে সংসদে এখন বলা হচ্ছে তারা শহীদ। একজনকে তো গলায় রশি, ফাঁসির রায় হয়েছিল, ফাঁসি দিব, সেখান থেকে বাইরে হয়ে এখন সে সংসদে। বর্তমান সংসদের যে চিত্রটা দেখতেছেন আপনারা, সারা বিশ্ব এখন মহাকাশ নিয়ে গবেষণা করতেছেন, সারা বিশ্ব এখন ডিজিটালাইজড হইয়া আগাইতেছে। এই বর্তমান এই যুগে এখন আমরা আমাদের দেশের নেতৃত্ব, মহান জাতীয় সংসদ এমন একটা গোষ্ঠীর হাতে গেছে যে এরাই বলছে যে আপনাকে বেহেশত দিয়ে দিব একটা ভোট দিলে। তারা এই কাল্পনিক লোকগুলা ধর্মকে ব্যবহার করিয়া, তবে আগেই বলে দিই আমি, এরা কেউ সংসদে যাইতে পারত না যদি এদেশে সুষ্ঠু ভোট হইত। 2008 সালে এই জামাত ইসলাম অনেক কষ্টে 3টা আসন পাইছিল, তারা 3টা, আর এবারকার সংসদে 77টা আসন নিয়ে গেছে। তারা কোথায় 3টা আর কোথায় 77টা? তারা তো 18 মাস, 5ই আগস্টের যে গণঅভ্যুত্থানটা হয়েছে এর মধ্যে এরা ছিল অনুপ্রবেশকারী। এরা স্নাইপার রাইফেল নিয়ে এই জনগণের আন্দোলনের ভিতরে ঢুকিয়া মেসাকার করিয়া, হত্যা করিয়া, কৌশলে তারা কিন্তু ডক্টর ইউনূসকে সামনে দিয়া 18 মাস এই দেশটা শাসন করছে। 18 মাস শাসন করার পরে ইউনূস দেশটাকে তাদের হাতে তুলে দিয়ে গেছে। এখন আমাদের এই জাতিকে কতদিন ভোগতে হবে আল্লাহ জানে। এই সংসদে যারা আছে তাদেরকে তো আমরা চিনি। জামায়াতের আমির যতবার নির্বাচন করছে, জামাত জনগণ তার জামানত বাজেয়াপ্ত করে দিয়েছিল। যতবার নির্বাচন করছে জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। সে এখন বিরোধী দলীয় নেতা। তাহলে জনগণ তো এদেরকে নির্বাচিত করে নাই, এরা কিভাবে নির্বাচিত হইল? কারণ এই নির্বাচনটাও আমি জামির মতো একটা বিতর্কিত হয়ে গেছে। জামাতের সমর্থন আছে 5% দেশে, আর বিএনপির ধরেন 30% বা 35%। তাহলে যদি বিএনপির 35% হয়, জামাতের 5% হয়, মোট 40%। এই 40% লোকই তো ভোটে অংশগ্রহণ করছে। আওয়ামী লীগের নেতৃত্বে যে মহাজোট ছিল, জাতীয় পার্টি ছিল, তাদেরকে তো এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তাইলে আমি ডামির নির্বাচন অপরাধ করছিল কি? আমি ডামির জায়গাতে এখন যে নির্বাচনটা হয়েছে,
এটা আরো ভয়াবহ। প্রকাশ্য ঘোষণা দিয়া নিষিদ্ধ করিয়া 60% লোককে তো আগে আউট করে দেওয়া হয়েছে, তোমরা নির্বাচন করতে পারবে না। তাহলে 40% লোক নির্বাচনে অংশগ্রহণ করছে এবার কারণ ঘোষণা দিয়া। দেখেন সেখানে হানজালা নামক এক জঙ্গি আছে, এমপি হয়েছে এবার, ওর বলে জুতা হারিয়ে গেছে ওখান থেকে। তাহলে ওখানে জুতা চোরও আছে সংসদ ভবনের ভিতরে দেখা যাইতেছে। 54 বছরে কারো জুতা হারাইছে সংসদ থেকে? হারায় নাই। তাহলে এখন ওই এরা হলো ইসলামিক লোক, ইমানদার লোক, এখন এদের জন্য তো কিছু লোক নিয়োগ দিতে হবে জুতা পাহারা দেওয়ার জন্য। আবার দেখেন যে লেবাসে যারা ওখানে গেছে দেখবেন যে প্রস্রাব করার পরে তারা ঢিলা কুলুপ নিয়ে 40 কদম হাঁটাহাঁটি করতেছে। এই ঢিলা কুলুপেই তো ভরে দেবো সংসদ ভবন। তারা প্রত্যেকে যে ঢিলা কুলুপ ব্যবহার করে 40 কদম হাঁটাহাঁটি করে, এর জন্য তো এই সংসদের ওই তাদের চলাফেরার ব্যবস্থা চেঞ্জ করে দিতে হবে সব, যাতে প্রস্রাব করার পরে পায়জামার নিচে হাত দিয়া নিজের প্রশৃঙ্গটা ধরিয়া 40 কদম হাঁটাহাঁটি করতে পারে, কতক্ষণ ফালাফালি করতে পারে, যে আবার পানি নিতে পারে, ইবাদত বন্দেগী করতে পারে। এটা তো এই সংসদ হয়ে গেছে। আমি আগে বলেছি এদের কারো জামানত থাকতো না যদি দেশে সবগুলো রাজনৈতিক দলকে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া যেত। মহাজোট ছিল আওয়ামী লীগের নেতৃত্বে, তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। জাতীয় পার্টিকে মাইয়া ধরে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে। হাসানুল হক, ইনু, মেননেরা জেলে এদের দলকে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই। বললামই তো যে মাত্র 40% জনগণের সমর্থন আছে, বিএনপির 35, জামাতের 5, এরা নির্বাচন করছে। তাহলে কি হলো? 60%কে তো আপনি ঘোষণা দিয়ে আগে আউট করে দিলেন, দেশে গণতন্ত্র আসবে কিভাবে? আর এই সুযোগটা কাজে লাগিয়ে একটু জঙ্গিরা আজ সংসদে ঢুকে পড়ছে। কেন বলছি শুনেন। হামের টিকা না দেওয়ার কারণে, যে 18 মাস ইউনূস সরকার ছিল, এই হামের টিকা না দেওয়ার কারণে শতাধিক শিশু নিহত হয়েছে, মারা গেছে টিকা ছাড়া। শেখ হাসিনার আমলে টিকা দেওয়া হইতো, 100% দেওয়া হয়েছে টিকা, কিন্তু ইউনূসের আমলে এই টিকা দেওয়ার কার্যক্রমটা বাতিল করে দেওয়া হয়েছে। এখন ছেলে পেলে মরা শুরু হয়েছে, 100-র উপরে তো মারাই গেছে। মানে এইটা নিয়ে আবার আহমদুল্লাহ নামে একজন হুজুর আছে, যাকে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাথে 2-3 দিন দেখছি, এর মধ্যে মনে হয় ওনাকে রেখে নিছিল ওই জাকাত ফিতরার ব্যাপারে কথাবার্তা বলার জন্য। তো দেখেন এই আহমদুল্লাহ হুজুর দেখলাম ফতোয়া দিছে, ভিডিও বানাই ছাড়ছে যে বিধর্মীরা যে কোনো ওষুধ আবিষ্কার করে, টিকা আবিষ্কার করে, এটা হারামের রক্ত দিয়ে, এটা হালাল না। সেইটা তো হালাল নাই, তাহলে এখন প্রশ্ন করতে হয় না যে হুজুরের বাপে ওর মান লগে সহবাস কইরা ওরে পয়দা করছে এই আহমদুল্লাহ হুজুরে। কি পদে করছে? একটা ক্যান্সার পদে করছে। এটা তো আমাদের এই সমাজে ক্যান্সার। আহমদুল্লাহ হুজুরের বাপে আবিষ্কার করছে, জন্ম দিচ্ছে, একটা ক্যান্সার সৃষ্টি করছে। এছাড়া তারা মোল্লারা, হুজুররা পৃথিবীতে কিছু সৃষ্টি করতে পারছে? ওই বিধর্মীরা, ওই আহমদুল্লাহ হুজুর যে তার হাতে যে মোবাইলটা আর যে ফেসবুকে ছাড়ছে, এটাও তো ইহুদিদের ফেসবুক। তাহলে সেই ব্যক্তি বলতেছে যে এই যে টিকা, হামের টিকা না দেওয়ার কারণে যে বাংলাদেশে মারা গেল, তার বক্তব্য হইল এই বিধর্মীরা যে টিকা আবিষ্কার করে,
এটা তো হারামের জিনিস দিয়ে করেই, আবার এটা এই মুসলমানদের উপরে এটা প্রয়োগ করে আগে টিকাটা, যে দেখি তো আবিষ্কার তো কেবল করছি, এটা ব্যবহার করে তারা মরে যায় কিনা আমাদেরকে বলে, যারা টিকা আবিষ্কার করে বিধর্মীরা আগে আমাদের বাংলাদেশে দেয় কি জন্য, পরীক্ষা করার জন্য, যে দেখি বাংলাদেশে গরিব মানুষ তারা এদের আগে টিকা দাও, যদি কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয় বা মরিয়া যায় তাহলে তো আমরা বাঁচলাম, ওরা বাঁচল। এই ধরনের বদমাইশি কথাবার্তা, এই একই গুরুত্ব। এই যে সংসদে গেছে, যে বাইরে এই লোকটাকে আহমদুল্লাহ হুজুরকে দেখলাম ডাকতেছে, তারেক যে ডেকে নিছে, তারেক যে চিনে যে জাকাতখোর কারা বাংলাদেশে, এই লোকটা আহমদুল্লাহ হুজুর সারা মাস সারা বছর শুধু দেশ বিদেশ থেকে জাকাতের টাকা উঠায়। খাওয়ার সময় যখন বসে 10-12টা আইটেম নিয়ে বসে, এইরকম সাজানো। আবার ফ্যান পাখা বন্ধ রেখে নবী সুন্নাত আদায় করার জন্য ছেলে পেলেকে দিয়ে হাত পাখা দিয়ে বাতাস করায়। নাম কষ্ট একটা মাদ্রাসা করছে, সেসব ছেলে পেলে দিয়ে হাত পা টিপায়। কি জঘন্য ব্যাপার। তারেক রহমানের কাছে জানতে চাই যে আপনি তাকে ডেকে নিলেন, এই আহমদুল্লাহ হুজুরের পেশাটা কি? সে সম্পূর্ণই হারাম খায়, সারা বছর জাকাতের টাকা তুলে ভালো ভালো পোশাক পরে, আর যে অনলাইনে এসে চিকচিক করে কথা কয়, কখনো চটি গল্প বলে, কখনো 100 আষাঢ়ের গল্প বলে, ধর্মের নামে এগুলো চালাইয়া দেয়, ধর্মের নামে এগুলো চালাইয়া দেয়। কি বুঝলেন? যে আমাদের বাচ্চারা হামের টিকা না দেওয়ার কারণে মারা যাইতেছে। শেখ হাসিনার আমলে ঠিক ছিল, এই উচ্চরা এটি বন্ধ করার পরে এখন মরা শুরু করছে আমাদের ছেলেরা। এটাকে নিয়ে আহমদুল্লাহ ফুটকে দিল, ফতোয়া দিল, কত কি দেখেন হারাম মুসলমানদের উপর প্রয়োগ করে। এই লোকগুলোর কর্ম কি? ভিক্ষা করে খাওয়া, জাকাতের টাকা খাওয়া। এই লোকগুলারই দেখলাম রাজ্জাক হুজুর, তারপর আহমদুল্লাহ, এদেরকে ডেকে নিয়ে প্রধানমন্ত্রী কথা বলছে যে দেশ বিদেশ থেকে ভিক্ষা করে আনান যায় কিনা। এই সমস্ত লোক আমাদের জাতিকে এবার কি দিবে আপনি বলেন? বলবেন এটা তো আহমদুল্লাহ হুজুর, এটা তো কেউ আলাদা না রে ভাই, সেও জামাতি। এই যে সংসদে যারা আছে, যদি সবগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করত, এটা কেউ কি যেতে পারতো ওখানে? জামাতের আমি যতবার ভোটে দাঁড়িয়েছে 2-3বার জামানত ফেল হয়ে গেছে, এইবার সুযোগ এসে বিরোধী দলীয় নেতা হয়ে গেছে, বিরোধী দলীয় নেতা হয়ে গেছে। এরা কি করবে? এখানে যারা 77 বা 80 জন সংসদ সদস্য যারা আছে, দেখলাম সালাউদ্দিন সব বিএনপি বক্তব্য রাখতেছে, আর সব ওখানে শুনতেছে হা করে। ওখানে কথা বলার মতো ক্ষমতা ওদের আছে? জাতীয় সংসদে গেছে, যাবে, আইন প্রণয়ন করবে, আইন প্রণেতা জ্ঞানী গুণী শিক্ষিত লোকজন যায়, এরা কি করবে? কথাগুলো বললাম কি কারণে? যে এই লোকগুলোর কাজই হলো এগুলো, শিশু বলাৎকার করবে। দেখেন না, ওই যে বিএনপি প্রতিদিন মাদ্রাসাতে শিশু বলাৎকার হইতেছে, অথচ সেটির প্রতিকার না করিয়া স্কুলে 9,000 ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতেছে যাতে নীতি নৈতিকতা শিখায়। কই কোন স্কুলে তো শিশু বলাৎকার হয় না। যে মাদ্রাসায় ডেলি শিশু বলাৎকার হয়, সেই শিক্ষকদের আইনা আপনি স্কুলে নিয়োগ দিয়া আপনি কি শিখাইবেন এদেরকে বলেন? বলাৎকার শিখাইবেন? কি শিখাইবেন? স্কুলগুলো তো ভালো আছে, এখানে বলাৎকার হয় না, মাদ্রাসায় ভালো বলাৎকার হইতেছে। তাহলে সে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে সেই স্কুলে দিবেন, স্কুলের ছাত্রদের নীতি নৈতিকতা শিখার জন্য। ও নিজের তো মসজিদে মাদ্রাসে বলাৎকার করে, স্কুলে এসে উনি কি শিখাইব? এই হলো বর্তমান অবস্থা। আমাদের তো এটাই সমস্যা। অজপাড়া গ্রামে আরো ভয়ঙ্কর তথ্য বলে, শহরে তাও মানুষকে সচেতন,
এরা দেখেন বাংলাদেশের শিল্প সাহিত্য ধ্বংস করে দিয়েছে, চলচ্চিত্র হুম। ধ্বংস করে দিয়েছে, নাটক বন্ধ করে দিয়েছে। কারণ এরা জানে যদি প্রগতিশীলতা চর্চা থাকে, শিল্প সাহিত্য সুকুমার বিষয়গুলো মানুষের মনে থাকে। আগে দেখেন যেখানে 50 বছরে একটা না লালন মেলা হয়েছে বা কোনো মেলা হয়েছে বা গানের আসর হয়েছে, সেগুলো বন্ধ করে দিয়েছে। উছিলা কি? এইখানে তো ভাই ওয়াজ করতেছি 5 বছর যাবত, এটা আর চলবে না। মানে এটা আর করতে দিবে না। কিন্তু এটা বলল না যে এইখানে তো খেলাধুলা হয়, তাহলে এখানে ওয়াজ করে না আরেক মাঠে যাও। তা কিন্তু যায় নাই। তারা কিন্তু ওই সিনেমা হলের টাকা দিয়েই ওয়াজের মাহফিল করতো, সিনেমা হলের টাকা দিয়ে। এই ওয়াজ মাহফিল সিনেমা হলের টাকা দিয়ে করে, সেটা কিন্তু নিতে ভুল করে নাই। ওই মনে করেন আমাদের এলাকায় একটা সিনেমা হল ছিল, চম্পাকলি হল। প্রতি বছরই কিন্তু যত ওয়াজই হইতো সিনেমা হল থেকে টাকা নিত। আর আজকে তারা সেই সিনেমা হল বন্ধ হয়ে গেছে আমাদের হল।